ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো নকল করে পেপার পাবলিশ করে তারা পদোন্নতি পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় এই যে এইটাও আমি ঘোর বিরোধিতা করি এই কথাটা খুব হাসি তামাশার ভেতরে একটা পডকাস্টে ওইভাবে বলেছি, কিন্তু কথার সত্যতা নিয়ে কোনো ডাউট নেই। আপনি তো মন্ত্রী হয়েছেন, একটি রাজনৈতিক দল করতেন, তো বিএনপি বলতে পারি না, আমরা কোয়ালিশন সরকারের অংশ এবং নির্বাচনের সময় স্ট্র্যাটেজিক কারণে আমরা ধানের শীষ মার্কায়। একটা অভিযোগ আসে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, পুরাতন কোনো কমপ্লেন নিয়েও আলোচনা আসলে করতে চাই না। তার যদি কমপ্লেন থাকে সেই কমপ্লেন সরকারি প্রসেসে নিয়ে যাবে। উনি সম্ভবত এখন বিসিবিতে কাজ করছেন, এই কমিটিটা নিয়ে অনেক রকমের আলোচনা আপনি নিশ্চয়ই জানেন। এটা আসলে ফার্স্ট এন্ড ফরমোস্ট আমার আলোচনা না, আলাদাভাবেই দাওয়াত জানানো হয়েছে। অন্য কারোটা আমি জানি না, আমি মন্তব্যও করবো না এইসব। দর্শক, স্বাগত জানাচ্ছি যুগান্তর ডিজিটালে। আপনারা দেখছেন বিশেষ সাক্ষাৎকার। আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আপনাকে স্বাগত। জি, অসংখ্য ধন্যবাদ। আপনাদের সরকার এর মধ্যে 100 দিন অতিক্রম করেছে। এই 100 দিনে আমরা দেখেছি খাল খনন, কৃষি কার্ড কিংবা ফ্যামিলি কার্ড, শিক্ষা খাতে আসলে কতটুকু মানে এই ছোঁয়াটা লেগেছে আপনাদের সরকারের 100 অনেক। দেখেন, শিক্ষা খাত আসলে অনেক বড় একটা জায়গা এবং সবচাইতে গুরুত্বপূর্ণ, জাতীয় সবচাইতে গুরুত্বপূর্ণ যে দুটো জিনিস, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, এই দুটো জিনিসে স্পেশালি শিক্ষা ব্যবস্থা, কারণ স্বাস্থ্য ব্যবস্থা আপনি ইমিডিয়েট সার্ভিসও পাবার কিছু আছে, শিক্ষা ব্যবস্থা ইমিডিয়েট সার্ভিস বলতে কিছু নেই। ইটস এ ক্রিডেন্স গুড, মানে লং টার্ম। সো শিক্ষা ব্যবস্থায় হুটহাট বা অল্প সময় বড় কোনো বদল আনা যায় না। তবে ইতিমধ্যে অনেকগুলো কর্মসূচি, মানে প্রথমত তো আমরা সবচেয়ে বড়ভাবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা মোতাবেক আমরা সবচেয়ে বড়ভাবে কাজ করছি হলো যে যুগোপযোগী গ্লোবাল কম্পিটিশনে যেন বাংলাদেশ এগিয়ে থাকতে পারে এই ধরনের শিক্ষা ব্যবস্থা সাজানোর। সো এই সাজানোটা অনেক লম্বা সময়ের কাজ। সেগুলো আমরা সব উদ্যোগগুলো নিয়েছি। সো এই সাজানোর কাজ চলছে। আবার কিছু জিনিস আছে যেগুলো অল্প সময়, মানে 6 মাস, 8 মাস, 10 মাসে আপনারা কিছু হলেও দেখবেন। সো এইগুলো যেমন মনে করেন আমরা কালচারাল অ্যাক্টিভিটিস এবং স্পোর্টসের ইনক্লুশন শিক্ষা ব্যবস্থা বেশ বড়ভাবে ঢুকাচ্ছি। কালচার এবং স্পোর্টস এগুলো কারিকুলাম, মানে একদম ক্লাসের পিরিয়ড করে এত ট্রেন টিচার এই সব কিছু এভাবে হচ্ছে। শ্রেণীকক্ষে যেন সব ধরনের শিক্ষার্থীদের, মানে নিম্নবিত্ত বা যে কোনো ধরনের পরিবারের শিক্ষার্থীদের আমরা আরও তারা যেন স্বতঃস্ফূর্তভাবে আরও আসতে চায়, আমরা যেন নিয়ে আসতে সক্ষম হই। বাচ্চাদের একবেলা পুষ্টিকর খাদ্য, মিড ডে মিল, এইটার পাইলটিং কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। মাস দুয়েক হয়ে গেছে পাইলটিং কর্মসূচি। এর ভিতরে অনেক ভুল ত্রুটিও ধরা পড়েছে, যেগুলো আমরা এখন সমাধান করছি। অনেকগুলো করেছি, আরও সামনে হয়তো আরও কিছু ভুল ত্রুটি আসবে, সেগুলো সমাধান করব। কারণ আগামী বছর আমরা ফুল বাংলাদেশের জন্য এই মিড ডে মিলটা চালু করছি, যে প্রত্যেকদিন স্কুলে যেয়ে একটা পুষ্টিকর আপনার মিল শিক্ষার্থীরা পাবে। আমরা খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমাদের প্রচেষ্টা আছে আগস্ট মাসের ভিতরেই পাইলটিং ইউনিফর্ম, জুতা, ব্যাগ এগুলো বাচ্চাদের দেয়া। এই পাইলটিংয়েও হয়তো কিছু ভুল ত্রুটি ধরা পড়বে, বাট এই পাইলটিংগুলো করা যেন আগামী দিনগুলোতে সকল শিক্ষার্থীদের আমরা স্কুল ব্যাগ, আপনার স্কুল ইউনিফর্ম, জুতো এগুলো দিতে পারি। সো এই যে বড় বড় অনেকগুলো প্রচেষ্টা আপনারা দেখতে পারবেন। এবং বাচ্চাদের যেন শ্রেণীকক্ষর মধ্যেও এবং শ্রেণীকক্ষর বাইরেও আমরা মানে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটির সাথে জড়িত রাখতে পারি। তার জন্য স্পোর্টস কম্পিটিশনস, মেধাভিত্তিক কম্পিটিশনস, হয়তো খুব শীঘ্রই আপনারা জানবেন যে বড় বড় মেধাভিত্তিক ন্যাশনাল কম্পিটিশনস আমরা কীভাবে নিয়ে আসছি। সো এবং আমি যা কিছু বলছি এগুলো সব কিন্তু আমি প্রাথমিক নিয়ে কথা বলছি। সো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, উচ্চশিক্ষা, আপনার কারিগরি শিক্ষা, এগুলোতে আরও অনেক কিছু আছে যেগুলো অবভিয়াসলি প্রাথমিকে সব কিছু তো থাকবে না, কিন্তু যা কিছু আপনার সাথে আলোচনা করছি প্রাথমিকই। সো এই যে এত কিছু আমরা করছি, এটার প্রতিফলন খুব শীঘ্রই ইনশাআল্লাহ দেখা শুরু করব। আপনি নিশ্চয়ই প্রাথমিক নিয়ে কথা বলছিলেন, প্রাথমিক সম্পর্কে জানেনও। সাধারণত একটা কিন্ডারগার্টেন মানে বিশেষ করে মানে বেসরকারি যে স্কুলগুলো আছে 1 থেকে 5 পর্যন্ত, এই স্কুলগুলোতে সরকারি কর্মকর্তা বলেন বা প্রভাবশালী পরিবারের সন্তানরা লেখাপড়া করে। এই যে সন্তানগুলো এই স্কুলে পড়াশোনা করছে এবং যারা প্রাথমিকে পড়াশোনা করছে গ্রাম অঞ্চলে, এটার আপনি পার্থক্যটা কিভাবে দেখেন? তাদের সুযোগ সুবিধা থেকে শুরু করে শিক্ষার মান। নিশ্চয়ই আমাদের দুই দিকে দায়িত্ব আছে। একটা হলো গণতান্ত্রিক ক্যাপিটালিস্ট ব্যবস্থায় বিশ্বাস করি, সরকার ব্যবস্থায়।
ইকোনমির ব্যবস্থা ক্যাপিটালিস্ট বা সর্ট অফ আপনার কি বলো নাম নট মানে মার্কেট ক্যাপিটালিজম দ্যাট ইজ বাউন্ডেড বাই ল বাই রেগুলেশনস, এবং সরকার ব্যবস্থা হলো গণতন্ত্র, ডেমোক্রেসি। এই সিস্টেমে আপনি যদি আমার কাছ থেকে না নিয়ে অন্য কারোর কাছ থেকে সার্ভিস নিতে চান, আপনার পুরো স্বাধীনতা আছে সার্ভিস নেবার। সো কেউ প্রাইভেট সেক্টরে পড়াতে চাইলে পড়াতেই পারে। আমাদের দায়িত্ব দুটো, একটা হলো যে আমার সরকারি বিদ্যালয়গুলো মান উন্নয়ন, যেন ওই কম্পিটিশন আমার সরকারি বিদ্যালয়গুলো একদম কাটায় কাটায় লড়াই করতে পারে বা আরও বেটার হতে পারে, সেই দায়িত্ব পালন করার প্রচেষ্টায় আমরা আছি। দ্বিতীয় আরেকটা দায়িত্ব আছে যে সব জায়গায় একটা অ্যালাইনমেন্ট যেন থাকে, পজিটিভ অ্যালাইনমেন্ট। মানে একটা স্কুল, একটা প্রাইভেট স্কুল ভালো করছে বলে আমি অ্যালাইনমেন্ট আনার জন্য ওকে খারাপে নিয়ে আসবো তা না, কিন্তু ওরও যেন কিছু আইন মানতে হয়। তো যেমন আমরা প্রাইভেট স্কুলেও, যেগুলো আপনি বলছেন হয়তো ভালো স্কুল, সেই জায়গাগুলো তো অনেক সময় দেখবেন বা বেশিরভাগ সময় দেখবেন যে কোনো ট্রেনিং ছাড়া শিক্ষক ক্লাসরুম পরিচালনা করছে। এটা আগামী দিনগুলোতে আমরা হতে দেবো না, সরকারিতেও না, প্রাইভেটেও না। ট্রেনিং লাগবেই, মিনিমাম কতখানি ট্রেনিং হবে, কী হবে, এগুলো নির্ণয়ের কাজ এখন চলছে। কারিকুলাম, তারা কি পড়বে, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে তাদের ইংলিশ ভাষায় তাদের মিডিয়াম অফ এক্সচেঞ্জ হয়। সো ইংরেজি হয়তো তারা একটু বেশি পড়বে, ঠিক আছে, কিন্তু বাংলা মিনিমাম কতখানি পড়তেই হবে, সিভিক এডুকেশন মিনিমাম কতখানি হতেই হবে, অঙ্কর এডুকেশন মিনিমাম কতখানি হতেই হবে, এগুলো আমরা নির্ধারণ করে দেবো, সেগুলোর কাজ চলছে। আপনি র্যান্ডম একটা বাসা ভাড়া নিয়ে স্কুল খুলে দিবেন, এটা হবে না ভাই। কতখানি শিক্ষার্থীর জন্য কতখানি ক্লাসরুমের সাইজ হতে হবে, এগুলো আমরা নির্ধারণ করে দেবো। কতখানি শিক্ষার্থীর জন্য ক্লাসরুমে কতটা চেয়ার টেবিল লাগবে, চেয়ার টেবিলের স্ট্রাকচার কিভাবে হবে, মানে কিভাবে গোছাতে হবে, প্রাথমিকে কিভাবে গোছাতে হবে, প্রাথমিকে কিভাবে গোছাতে হবে, কারণ এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ। কারণ আপনি ক্লাস 7-8 যখন চলে যাবেন, তখন আপনি লেকচার বেসড আপনি ক্লাসে বসবেন, টিচার আসবে লেকচার দিবে, আপনি শুনবেন, নোট নেবেন। 5 বছর 6 বছর 4 বছর 8 বছরের 7 বছরের বাচ্চা এরা লেকচার শুনবে, নোট নেবে না। সো তাদের জন্য কিন্তু শ্রেণী কক্ষটাই ভিন্নভাবে ডিজাইন করতে হবে। কতগুলো শিক্ষার্থীর জন্য কতগুলো বাথরুম হবে, টয়লেট হবে, টয়লেটে মিনিমাম কি জিনিস থাকতে হবে, এই সব কিছু নীতিমালা এখন কাজ চলছে, আগামী দিনগুলো আমরা নির্ধারণ করে দেব। মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে বিদেশের যে স্কুলগুলো আছে সেখানকার ওয়াশরুমগুলো অনেক পরিচ্ছন্ন থাকে, সেক্ষেত্রে বাংলাদেশের স্কুলগুলোতে আসলে পরিবেশগুলো নাই। আপনি কি জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেখানে মানে ওয়াশরুমের পরিবেশ কেমন আছে, স্বাস্থ্যসম্মত আছে কিনা, বা এটা দেখেন, আমি মানে এখন অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে অনেক জায়গায় আছে যেখানে সঠিকভাবে পানির ব্যবস্থা নেই, অনেক জায়গায় আছে যেই জায়গায় আমি পর্যবেক্ষণ করতে যাওয়ার পর আমি ওই রাতে ঠিকভাবে জাস্ট ওই ওয়াশরুমের অবস্থা দেখে আমি রাতে ঠিকভাবে ঘুমাতে পারিনি, আমি জাস্ট জানিয়ে রাখছি আর কি। তো এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলোর সাথে আমরা পরিচিত, কারণ এগেন আমাদের স্কুল সিস্টেম, তো আমাদের দায়িত্ব আছে এগুলোর উন্নয়ন করা। পশ্চিমা দেশের সাথে সব কিছু নিয়ে আমরা মেলাতে পারবো না, কারণ পশ্চিমা দেশে যেমন মনে করেন আজকে আপনার বাড়ি নিয়েই চিন্তা করেন, আপনি ঢাকা শহরে আপনার বাড়ি নিয়ে চিন্তা করেন, পশ্চিমা দেশে যদি আপনার বাড়িটা হতো হয়তো 4 দিন 5 দিন পরে পরিষ্কার করলেও চলতো, আজকে 4-5 ঘন্টা পরে পরিষ্কার করলে মোটা একটা আবরণ পড়ে যায় ধুলাবালির, আপনার বাড়িতে পড়ে না। সো আমাদের অনেক পার্থক্য আছে, আমাদের ডায়েটের পার্থক্য আছে, না মানে ডিফারেন্স, পার্থক্য আছে, লিমিটেশন আছে, সেটা পরের কথা, ডায়েটের পার্থক্য আছে, অনেক কিছু আছে। এই কারণেই কিন্তু এই জিনিসগুলো নির্ধারণ করে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কি টাইপের টয়লেট হবে, টয়লেটের ভিতরে কি কি থাকতে হবে, ব্যবস্থাটা কি থাকবে, পরিষ্কারের ব্যবস্থা কি থাকবে। সো এই নীতিমালাগুলো আমরা করছি। মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেন এমন একটা বাংলাদেশ যেখানে আমাদের শিক্ষার্থীরা সবচেয়ে অ্যাডভান্স দেশগুলোতেও শিক্ষার্থীরা যে সুযোগ সুবিধাগুলো পায় আমরা যেন সেগুলো দিতে সক্ষম হই। তো ওই যে ওয়াশরুম থেকে শুরু করে সব প্রাথমিক বিদ্যালয় হোক, পাবলিক প্রাথমিক বিদ্যালয় হোক, ইংলিশ মিডিয়াম প্রাথমিক বিদ্যালয় হোক বা কিন্ডারগার্টেন হোক, একটা মিনিমাম স্ট্যান্ডার্ড অ্যালাইনমেন্টের জন্য আমরা সেট করার কাজ এখন করছি। আপনি তো দেশের বাইরে পড়াশোনা করেছেন, অক্সফোর্ডের মতো জায়গায় পড়াশোনা করেছেন, আপনি নিশ্চয়ই ওখানকার পরিবেশটা দেখেছেন নিজ চোখে। বাংলাদেশের যে বর্তমানে মানে পড়াশোনার যে ধরন, যে ফর্মুলার কথা বলি, আন্তর্জাতিক অঙ্গনের সাথে কতটুকু মিল রয়েছে, আমরা কি সঠিক পথে হাঁটছি? দেখেন, একটা জিনিস সঠিকভাবে জানবার জন্য ওই দেশেই যে যেতে হবে তা না, আমরা অনেকভাবে বেস্ট প্র্যাকটিসেস, মানে গ্লোবাল যে বেস্ট প্র্যাকটিসেস অনেক কিছু আছে, ইংল্যান্ডে খুব ভালো, অনেক কিছু আছে আমেরিকায় খুব ভালো, কিছু জিনিস আছে আমাদের পাশের দেশ ভারতে খুব ভালো, থাইল্যান্ডে খুব ভালো, সিঙ্গাপুরে খুব ভালো, চায়নাতে অনেক কিছু আছে অনেক ভালো। আমরা বেস্ট প্র্যাকটিসগুলো শিখতে চেষ্টা করছি, এবং শুধু শিখতে চেষ্টা করছি না, ওই বেস্ট প্র্যাকটিসগুলো বুঝে ওই বেস্ট প্র্যাকটিসগুলো বাংলাদেশের জন্য কিভাবে কার্যকরী হতে পারে। যেমন যে আপনাকে ময়লার কথা বললাম, যে ইংল্যান্ডে একটা সিস্টেম করলো বা আমেরিকায় কোথাও একটা সিস্টেম করলো 6 দিন পর পর পরিষ্কার করবে, এটা ওদের জন্য খুব ভালো প্র্যাকটিস। সো ওদের যে বেস্ট প্র্যাকটিসটা এটা বাংলাদেশের জন্য আমরা কীভাবে অ্যাডপ্ট করতে পারি, এটা সেই জিনিসগুলো নিয়ে আমাদের আলোচনা। সো আমরা এগুলো নিয়ে কাজ করছি যেন আগামী দিনগুলোতে আমরা সুন্দরভাবে আগাতে পারি। তবে যেই জায়গাগুলোতে আমরা বেস্ট প্র্যাকটিসেস থেকে অনেক দূরে, বড়োভাবে যদি আমাদের আখ্যায়িত করতে হয়,
কারিকুলাম, আমি শুধু প্রাথমিক নিয়ে কথা বলছি। কারিকুলাম মানে অ্যাকচুয়ালি কী পড়াচ্ছি এবং সেই পড়ানোর বই থেকে শুরু করে কত ঘন্টা পড়াচ্ছি, কিভাবে পড়াচ্ছি, এই পুরো জিনিসটাকে আমরা কারিকুলাম যেহেতু বলি, এই কারিকুলামে আমাদের বিশাল ঘাটতি আছে। মানে গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস বলেন, সব জায়গায় সেম প্র্যাকটিস না, কিন্তু সবচেয়ে ভালো ভালো যে জায়গায় প্র্যাকটিস সেখান থেকে আমরা অনেক দূর পিছিয়ে আছি। শিক্ষকদের ট্রেনিং, শিক্ষকদের সুব্যবস্থা, তার ভিত্তিতে কিন্তু আপনি কাজটা সুন্দরভাবে করতে পারবেন। সো আপনাকেও আমার এম্পাওয়ার করতে হবে। আমি যদি চাই একজন শিক্ষক সবচেয়ে বেস্ট এডুকেশনটা আমার শিক্ষার্থীকে দিক, তাহলে তাকে এম্পাওয়ার করতে হবে। সো তার এম্পাওয়ারমেন্ট দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি, তার ট্রেনিংয়ের দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি। অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ, আমাদের 3000-এর উপরে আমাদের প্রাথমিক অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ আছে, ডিডি থেকে শুরু করে একদম এটিও পর্যন্ত, ডিভিশন লেভেল থেকে শুরু করে একদম ইউনিয়ন লেভেল পর্যন্ত। এদের ট্রেনিং, এদের কর্মপরিকল্পনা, এগুলো থেকে আমরা অনেক দূর পিছিয়ে আছি। অ্যাকচুয়াল যে শ্রেণীকক্ষগুলো আমরা বানাচ্ছি, স্কুল বানাচ্ছি বা বাথরুম বানাচ্ছি, যা বানাচ্ছি, এগেন বেস্ট প্র্যাকটিসেস থেকে অনেক দূর পিছিয়ে আছে। আমি খুব দুঃখের সহিত আপনাকে বলছি, এমনও বিল্ডিং আছে আমরা মাত্র 20 বছর আগে ডেলিভারি নিয়েছি, 22 বছর আগে ডেলিভারি নিয়েছি, আমার এখন পরিত্যক্ত ঘোষণা করতে হচ্ছে। এমনও বিল্ডিং আছে যেখানে আপনি চিন্তা করেন যে আমি নিজের জন্য যদি একটা বাড়ি বানাই, আমি তো চিন্তা করি মানে যে 100 বছর এখানে থাকবো। আমার বয়স 100 বছর, আয়ু 100 বছর না থাকতে পারে, কিন্তু আমি চিন্তা করে মানে 100 বছর থাকবো। 20 বছর তো এইভাবে চলে যায়, ঠিক না? মানে দেখেন, ওই 111-এর সরকার আসছিল 20 বছর আগে, এইভাবে চলে গেছে, চোখের পলকে চলে গেছে। কিন্তু মানে এগেন, আমি আপনার বয়স সম্বন্ধে ওয়াকিফ না, কিন্তু যারা মনে করেন 40-এর ঊর্ধ্বে, যারা, আমরা নাহলে 50 পার করে গেছি, বাট যারা 40-এর ঊর্ধ্বেও, তারা সবাই ফিল করেছে এইভাবে এই 20 বছর চলে গেছে। 20 বছর এমন সময় নয়, এর ভিতরে পরিত্যক্ত একটা বিল্ডিং, মানে কোটি কোটি টাকা দিয়ে রড সিমেন্টের একটা বিল্ডিং এর ভিতর। সো এই যে বড় বড় 4-5টা জিনিস আপনাকে আখ্যায়িত করলাম, এগুলোতে আমরা গ্লোবাল বেস্ট প্র্যাকটিসের থেকে অনেক দূর পিছিয়ে আছি, এবং এটা অনেক বছরের, মানে এটা অনেক বছরের প্রবলেম। সো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন যে এগুলো সব পার করে বেস্ট প্র্যাকটিসেস, গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস যেন বাংলাদেশে রিফ্লেক্টেড হয়, সেটার ব্যবস্থা আমরা করি। সো আমাদের সামনে বিশাল কাজ, মানে কি বলবো, মানে জাইগ্যান্টিক হারকিউলিয়ান টাস্ক বললে হয়তো কম বলা হয়ে যাবে। সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে অলমোস্ট 66,000, অলমোস্ট মানে 65,000, 65,500-এর বেশি, এবং সরকারি বাইরে প্রাথমিক মিলিয়ে অলমোস্ট 1,30,000 স্কুল আছে। অলমোস্ট 66,000 পুরো পরিচালনার দায়িত্ব আমার, এভরিথিং, মানে ময়লা পরিষ্কার থেকে সবকিছু। আর অলমোস্ট 1,30,000 যেটা কিভাবে পরিচালিত হবে, কি পড়বে, রেজাল্ট কি হচ্ছে, এগুলোর দায়িত্ব আমার। এত বছর ধরে এই জিনিসগুলো এমনভাবে নেগলেক্টেড হয়ে এসেছে যে এটার এত দুরবস্থা যে এক রাতে এটার সুব্যবস্থা করা সম্ভব না, কিন্তু আমরা শক্তভাবে কনফিডেন্ট, করা সম্ভব, আত্মবিশ্বাসী, শুধু সম্ভব না, আমরা আমাদের এই টেনিয়রের ভেতরে জাতিকে করে দেখাতে সক্ষম হব ইনশাআল্লাহ। কথার প্রসঙ্গে চলে আসছে, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে পড়ালেখা নিয়ে একটি মন্তব্য করেছিলেন। ওই মন্তব্যটি করার পর সামাজিক মাধ্যমে মানে কার্ডভাবে প্রচার করা হয়েছিল, আমরাও দেখেছি। এরপরে স্ট্যাটাসও দিয়েছিলেন। মানে প্রসঙ্গটা একবার যদি বুঝিয়ে বলতেন, ব্যাখ্যা করতেন যে কোন প্রসঙ্গে বলেছেন। দেখেন, প্রথমত হলো যে একটা পডকাস্টে বসে খুব হাস্যোজ্জ্বলভাবে একটু হাসতে হাসতে যোগ করতে করতে, কৌতুক করতে করতে মানুষ কথা বলে, আমরা সবাই তো। পডকাস্ট আর আপনি যেমন একটা সর্ট অফ ন্যাশনাল মিডিয়ার অংশ, দুটো ভিন্ন মাধ্যম। তো ওখানে মানুষ আরও আনঅফিশিয়ালি, খুব ক্যাজুয়ালি কথা বলে। সো সেই ক্যাজুয়ালি কথা বলার সময় আমি একটা কথা বলেছিলাম, যেটা যে কথার প্রিন্সিপালটা আমি এখনও মানি পুরোপুরি সত্য, ইন দ্য সেন্স কি, যে ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু না, সরকারি বিশ্ববিদ্যালয়গুলো, এগুলো আমরা আমাদের কষ্টার্জিত অর্জন দিয়ে পরিচালনা করে দেশকে গৌরব হিসেবে তৈরি করতে চাই। এবং এই বিশ্ববিদ্যালয়গুলো এই দেশের প্রতি কম অবদান নেই, প্রচুর অবদান আছে। মানে আপনি রাজনৈতিক ক্ষেত্র বলেন, আন্দোলনের ক্ষেত্র বলেন, গণতন্ত্র বাস্তবায়নের ক্ষেত্র বলেন, শিক্ষার ক্ষেত্রেও আছে। কিন্তু শিক্ষার ক্ষেত্রে বড় একটা জায়গায় তারা পিছিয়ে পড়েছে বহু বছর ধরে, মানে নতুন না, বহু বছর ধরে। কি রিসার্চ, মানে নতুন শিক্ষা বা নতুন জ্ঞান তৈরি। বড় বড় বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় অর্জন আসে নতুন জ্ঞান তৈরি থেকে। এই জায়গা থেকে আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো, মানে জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো বা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এগুলো অনেক পিছিয়ে আছে। মানে অনেক পিছিয়ে আছে কোন অর্থে? যেখানে তাদের থাকা উচিত সেই অর্থে, প্রত্যাশিত জায়গা থেকে, মানে জাতিগতভাবে আমাদের যে প্রত্যাশা, এবং আরো অনেক অর্থে যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে বিশাল বিশাল বড় মাপের একাডেমিকরা আছেন। মানে আমি শ্রদ্ধা করি এরকম অনেক একাডেমিক আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু তারা তাদের বেস্ট আউটপুট, রিসার্চ আউটপুট দিতে পারছেন না কাঠামোগত কারণে। আপনি অক্সফোর্ড থেকে পড়ালেখা করেছেন, জি। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় প্রাচ্যের। এই যে এইটাও আমি ঘোর বিরোধিতা করি এই কথাটার। আপনি জীবনে কাউকে শুনেছেন হার্ভার্ডকে বলতে আমেরিকার অক্সফোর্ড?
আপনি জীবনে বলেছেন, শুনেছেন কাউকে আইআইটিকে বলতে ইন্ডিয়ার অক্সফোর্ড? না ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয় হবে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি চাই, আমি স্বপ্ন দেখি পুরো বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয় চিনবে, যেমন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় চিনে। আমাদের পাশে সিঙ্গাপুর আছে, এনইউএস আছে। কেউ এনইউএসকে বলে না ভাই সিঙ্গাপুরের অক্সফোর্ড বা সিঙ্গাপুরের হার্ভার্ড। সবাই এনইউএসকে এনইউএস নামেই চেনে, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর। আইআইটি ভারত পারলে আমরা কেন পারবো না? আইআইটিকে পুরো বিশ্ব চিনে আইআইটি হিসাবে, নট ইন্ডিয়ার অক্সফোর্ড বা ইন্ডিয়ার কেমব্রিজ বা ইন্ডিয়ার হার্ভার্ড। তাহলে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন প্রাচ্যের অক্সফোর্ড হবে? আমার ঢাকা বিশ্ববিদ্যালয় আমার ঢাকা বিশ্ববিদ্যালয় হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই মেধা আছে, মেধা বিকাশের ব্যবস্থাটা আমাদের আরো ভালোভাবে শক্তভাবে করতে হবে। সো এই জায়গা থেকে আমার আসলে অনেক কষ্ট বেদনার জায়গা আছে, যেটা একভাবে হয়তো হাস্যোজ্জ্বলভাবে একটু কৌতুক করতে করতে আমি একটা পডকাস্টে বলেছিলাম, কিন্তু কথাটা একদম বাস্তব। এবং আমি আশাবাদী যে এখন নতুন যে নেতৃত্ব এসছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি পডকাস্টে কিন্তু এই কথাটা বলেছিলাম, এটা মানে কেউ এটা ভালো করে প্রচার করেনি হয়তো, বাট পডকাস্টে এই কথাটা বলেছিলাম যে এখন যারা নেতৃত্বে আছেন আমি খুবই আশাবাদী যে তারা এই জায়গাগুলো এগেন, এই যে প্রাথমিকেরটা যেমন আমি দায়িত্ব নিয়ে দেখতে চেষ্টা করছি, তারা এই জায়গাগুলো ওই জায়গায় দায়িত্ব নিয়ে দেখতে চেষ্টা করছেন এবং আগামীতে উত্তরণ হবে। স্বৈরাচারী সরকারের আমলে আমি তাদের নিয়ে বেশি কথা বলতে চাই না। আমরা দেখেছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুরো নকল করে পেপার পাবলিশ করে তারা পদোন্নতি পেয়েছে। তবে কি মিথ্যা কথা বলেছি ভাই? এটা তো হয়েছে গত 17 বছর। আগামীতে যেন না হয়। এবং এখন যে নেতৃত্ব আসছে আমি বিশ্বাস করি, আমি অ্যাটলিস্ট এখন বিশ্বাস করি যে আগামীতে এই জিনিসগুলো হবে না। কিন্তু আগামীতে হবে না বলে বিগত দিনের কথাগুলো ভুলে গেলে চলবে না তো। সো এখন আমাদের জাতীয়তাবাদী সরকার ব্যবস্থায় যারা দায়িত্ব পেয়েছেন তাদের আমলে না হলো, আবার তারপরে 5 বছর পরে যদি হয়, আমাদের নজর রাখতে হবে না ভাই? সো সেই জায়গা থেকে আপনি আক্ষেপ বলেন, দুঃখ বলেন, কষ্ট বলেন, যেটাই বলেন না কেন, সেই জায়গা থেকে দেখেন ভাই, আমরাও চাইলে বিশ্বের অনেক জায়গায় অনেক কিছু করতে পারতাম। দেশে আসার মূল কারণ কিন্তু দেশ। তো এই দেশের একদম মানে ফাউন্ডেশনাল যে জায়গাগুলো, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাগং বিশ্ববিদ্যালয়, এই জায়গাগুলো কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা যেভাবে দেশকে দেখতে চাই, বা আমি যেভাবে দেশকে দেখতে চাই, বা আমি আরো গর্ব করে বলতে পারি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে দেশকে দেখতে চায়, এই জায়গাগুলোতে আমরা যদি উন্নয়ন সঠিকভাবে করতে না পারি তাহলে সেই জায়গায় আমরা যেতে পারবো না। সো জাতিগতভাবে আমাদের দায়িত্ব আছে এই সবগুলো জায়গায় ওইভাবে উত্তীর্ণ করা। গবেষণার কথা বলছিলেন, আপনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াতেন, এখন পড়ান কিনা জানি না, ঠিক বহু 17 বছর পড়িয়েছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই যদি বলি, আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথা বলি, মানে এই মুহূর্তে গবেষণার ক্ষেত্রে যদি আপনি মানে পার্থক্যটা বলেন। পার্থক্যটা হলো দেখেন, এখানে মানে মনে করেন এগেন আমি ওই পডকাস্টে একভাবে বলেছি, বাট পার্থক্যটা হলো এই মুহূর্তে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো চেষ্টা করছে অনেক শক্তভাবে গবেষণার দিকে যেতে, যেই চেষ্টাটা আমি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে দেখতে চাই। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অনেক আপনার লিমিটেশন আছে, ওরা চাইলেও ওদের এত বড় বাজেট হবে না যতটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের হবে। আবার বেসরকারি বিশ্ববিদ্যালয় আপনি যেগুলোতেই যাবেন দেখবেন 8টা-10টা স্কুলই আছে খুব বেশি হলে, মানে বিজনেস স্কুল আছে, ইঞ্জিনিয়ারিং স্কুল আছে, কিন্তু সব ধরনের ইঞ্জিনিয়ারিং ওখানে পড়াতে পারে না, কারণ ওদের সীমাবদ্ধতা আছে। ওদের পিওর সায়েন্সেসের কোনো স্কুলই নাই। মেডিকেল স্কুলগুলো আবার হেলথের আন্ডারে চলে যায়, সো রেগুলার বিশ্ববিদ্যালয়ের মেডিকেল স্কুল নেই, সেরকম। ওদের অনেক সীমাবদ্ধতা আছে, যেই সীমাবদ্ধগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেই মেজরগুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, মানে একদম আপনার পিওর সায়েন্সেস, এগুলো কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় নাই। এই জায়গাগুলোতে তো আমাদের বেশি রিসার্চ দরকার। জাতীয় বিশ্ববিদ্যালয় সাবসিডাইজড সরকারের দ্বারা, সো এই জায়গায় আমাদের আরও বেশি পড়াশোনা দরকার। প্রাইভেট বিশ্ববিদ্যালয় এগেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে, যেমন মনে করেন গত 30 বছরের প্রাইভেট বিশ্ববিদ্যালয় 92-94 থেকে তাদের যাত্রা শুরু করে, এবং এই যে আমাদের জাতীয়তাবাদী সরকারের সময় কিন্তু যাত্রা শুরু করে, তখনকার মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিন্তু প্রথম এটা পারমিট করেন শিক্ষা ব্যবস্থার আর উত্তরণের জন্য, আরো বৃদ্ধির জন্য। তো 92-93-তে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে অবস্থান ছিল, আজকে দেখেন আকাশ পাতাল বদলেছে। এখন আকাশ পাতাল বদলানো, এই বদলটাই তো আমরা দেখতে চাই। জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো এটা হয়নি, আমরা এখন দেখতে চাই। একদম পাশাপাশি দাঁড়া করানো নর্থ সাউথ ব্র্যাক আর ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এটা একদম ভুল হবে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে লক্ষ কোটি জনতা অ্যাপ্লাই করে ঢুকতে চায়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপরে এই চাপটা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100-র উপরে মেজর আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপরে এই চাপটা নেই। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে আমাদের আশা আকাঙ্ক্ষা আছে, এবং এটা জাতীয় সম্পদ। প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনেক সম্পদ, অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু জাতীয় সম্পদ না, কিন্তু ইটস প্রাইভেট এন্টারপ্রাইজ। সো এই জায়গা থেকে তাদেরকে পাশাপাশি এক দাঁড়িপাল্লায় কখনোই মাপা যায় না, মাপার কাজটাও ভুল। এবং আমি যে কথাটা বলেছিলাম, আমি কথাটাও কিন্তু পরিষ্কার করে বলেছিলাম যে দেখেন, প্রাইভেটগুলোতে দেখেন, মানে যেগুলো এটার সাথে মাপাই যায় না, সেগুলোতে দেখেন কত সুন্দর তারা চেষ্টা করছে রিসার্চ করতে। আর জাতীয়গুলো, যেটা আসলেই একদম রিসার্চের ভান্ডার হবার কথা,
সেই জায়গাগুলোতে বিগত দিনগুলোতে আসেনি। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আসবে। আপনি পড়ালেখার কথা বলছেন, বাংলাদেশে ডাক্তারের একটা সংকট আছে। সেই ক্ষেত্রে ডাক্তারি পড়ালেখার ক্ষেত্রে আপনি কি মনে করেন যে সরকারের বিশেষ প্রণোদনা দেওয়া উচিত? সরকার ইতিমধ্যে অনেক প্রণোদনা দিচ্ছেন। আগামীতে হেলথ মিনিস্ট্রির সাথে হেলথ মিনিস্ট্রি মোস্টলি ইন চার্জ অফ দিস, নট এডুকেশন মিনিস্ট্রি। যদি এডুকেশন মিনিস্ট্রি হলেও আমি থাকতাম না, আমি শুধু প্রাথমিকে। বাট সেটা আছে। তবে এখানে আমি মন্ত্রীর দায়িত্বের বাইরে থেকে ব্যক্তি ববিহাজাজ হিসেবে বলি, আমার মনে হয় আমাদের মেডিকেল যে শিক্ষা, মানে মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলোতেও পড়াশোনার মান আরও উন্নয়ন দরকার, আরও অনেক বেশি উন্নয়ন দরকার, এটা আমি মনে করি। সাথে ওগুলোতেও আরেকটু রিসার্চ ফোকাস হওয়া দরকার। মানে স্পেশালি যেমন মনে করেন ঢাকা মেডিকেল এখনও কিন্তু বাংলাদেশের 1 নম্বর মেডিকেল। যদিও ঢাকা মেডিকেলের ঢাকা মেডিকেল হসপিটালের ব্যবস্থাপনা বা অনেক কিছু নিয়ে অনেক প্রশ্ন আছে এবং উঠতে থাকে রেগুলারলি, বাট এখনও মেডিকেল কলেজ হিসেবে বাংলাদেশের 1 নম্বর। সব জায়গায় কোয়ালিটি যেন হায়েস্ট হয়। মানে আমরা চাই আশেপাশের দেশগুলোতে যেন লোকজন মনে করে আমি যদি সবচেয়ে ভালো ডিগ্রিটা চাই তাইলে ঢাকা মেডিকেলে যেতে হবে। আমার পয়েন্টটা বুঝতে পারছেন? আমরা এই জায়গায় যেতে চাই। এই জায়গায় আমরা নাই। এই জায়গায় এক রাতে যাবো তাও না, কিন্তু যদি প্রচেষ্টাই না থাকে এই জায়গায় যাওয়ার, যদি কিছু বললেই আপনার বলেন না না আমরা সবচেয়ে ভালো, তাহলে আপনি সবচেয়ে ভালো হবেন কিভাবে ভাই? যেই লোকটা নিজে বিশ্বাস করে যে সে আপনার সবচেয়ে বড় ইমাম, তাকে আপনি কিভাবে ভাই সঠিকভাবে পথ দেখাবেন আল্লাহ তাআলার কাছে পৌঁছাইতে? আপনি তো মন্ত্রী হয়েছেন, একটি রাজনৈতিক দল করতেন, এখন তো বিএনপি বলতে পারি, বিএনপি সদস্য আপনি। না, আমরা কোয়ালিশন সরকারের অংশ এবং নির্বাচনের সময় স্ট্র্যাটেজিক কারণে আমরা ধানের শীষ মার্কায় নির্বাচন করবার জন্য একভাবে নির্বাচনটা করা হয়েছে। মানে আপনি তো মন্ত্রী হয়েছেন, অনেক সময় সাহসী পদক্ষেপ নিতে হবে, চ্যালেঞ্জফুল পদক্ষেপ নিতে হবে। আপনার কাছে কি কোনো এরকম শঙ্কা হয় যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যারাসমেন্টের শিকার হতে পারেন বা সমালোচনা দিয়ে একটা বিভ্রান্তকর পরিবেশ? সমালোচনা আমাদের সব সময় থাকে। আপনি কোনো কাজ করবেন আর কেউ এটা নিয়ে কথা বলবেন, এটা হতে পারে না। 10 জন ভালো বললে মিনিমাম 5 জন খারাপ বলবে, এবং 10 জন যখন ভালো বলবে বেশিরভাগ সময় তারা মনে মনে বলবে। হাতে গোনা 1 জন 2 জন আসলে অ্যাক্টিভলি এগিয়ে যেয়ে বলবে ভালো, মনে মনে বলবে। আর যারা খারাপ বলবে তারা একটু কুইকলি একটু টাইপ করে বলে দিবে খারাপ। তো এটা নিয়ে দুশ্চিন্তা করলে কাজ করা হবে না। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে মন্তব্য করার কারণে প্রথমবারের মতো আপনাকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে, একটা পক্ষ করেছে। খুব ভালো হয়েছে। দেখেন, এই যে সমালোচনা হয়েছে, এগেন আমি নিজেও রিস্ট্র্যাক্ট করেছি, কারণ এগেন আমি আপনাকে বলার সময় বলেছি যে কথাটা খুব হাসি তামাশার ভেতরে একটা পডকাস্টে ওইভাবে বলেছি, কিন্তু কথার সত্যতা নিয়ে কোনো ডাউট নেই, ইন দ্য সেন্স যে আমি অনেক বেশি আশা করি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো থেকে, অনেক বেশি আশা করি। সো কারণ আছে তাদের যেমন দায়িত্ব আছে অনেক, তাদের উপর অনেক প্রেশার আছে। এই যে যেমন কোটি জনতার প্রেশার তাদের উপরে, সো তারা সহজে কাজ করতে সক্ষম হয় না। পলিটিসাইজেশনের প্রেশার আছে, তার জন্য তাদের কাজ করা অনেক মুশকিল হয়। কিন্তু তাদের কি আছে? পুরো দেশের আস্থা তাদের উপরে আছে, পুরো দেশের ভালোবাসা তাদের উপরে আছে, তাদের ইতিহাস আছে, এবং দেশের ভালো ভালো একাডেমিক্সরা, মানে অ্যাকচুয়াল যারা নলেজ প্রডিউসার্স, তারা এই বিশ্ববিদ্যালয়গুলোতে আছে। সো তাদের যেমন মুশকিল ভালো কাজগুলো করা, আবার তাদের অ্যাসেটেরও কমতি নেই। সেই জায়গা থেকে আমি আশাবাদী সামনের দিনগুলোতে তারা আমার স্বপ্ন পূরণ করতে সক্ষম হবেন। এবার আমি একটু রাজনৈতিক প্রসঙ্গে আসতে চাই। মানে থাকে না যে 1971 সালের অনেক ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো বিভিন্ন সাক্ষাৎকারের বা প্রতিবেদনের মাধ্যমে এখন সংরক্ষিত আছে। এখন 2026 সাল, কিছুদিন আগে নির্বাচনটা হয়েছে। একটা অভিযোগ আসে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, সেক্ষেত্রে আপনি যে আসন থেকে নির্বাচিত হয়েছেন, খেলাফতে মজলিসের যিনি আছেন, দায়িত্বে আছেন, তিনি বারবার করে এখনো এই অভিযোগগুলো করেন যে তাকে ইঞ্জিনিয়ারিং করে হারানো হয়েছে। এই বিষয়ে আপনার জায়গা থেকে? আমার জায়গা থেকে বলবার কিচ্ছু নেই। নির্বাচন কমিশনের দায়িত্ব, নির্বাচন কমিশন আমি মনে করি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করেছেন। বাকি আমি এখন সরকারের অংশ, সো আমি পুরাতন কোনো কমপ্লেন নিয়েও আলোচনা আসলে করতে চাই না, কারণ করাটা মানানসই না। বাকিটা সে একটা প্রাইভেট সিটিজেন ভাই, তার যদি কমপ্লেন থাকে সেটা তার ইচ্ছা, সে কমপ্লেন সরকারি প্রসেসে নিয়ে যাবে। আমাকে যদি আপনি এমনি জিজ্ঞেস করেন তাহলে নির্বাচনটা স্বচ্ছ সুন্দর হয়েছে। এখানে অরাজকতার প্রচেষ্টা হয়েছে, কিন্তু অরাজকতার প্রচেষ্টা অন্য তরফ থেকে হয়েছে। বাট যাই হোক, নির্বাচন হয়ে গেছে,
এখন আমাদের কাজ সরকার পরিচালনা এবং জনগণকে সার্ভিস দেওয়া। আমরা এটা নিয়েই ব্যস্ত থাকবো ভাই। অন্য কেউ যা কিছু করে তারা লিগ্যাল প্রসেসে করতে থাকলে করতে থাকুক, কোনো অসুবিধা নেই। আমি একটু আপনার রাজনৈতিক পরিচয় আসতে চাই। জি। আপনি অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছেন। সাধারণত বাংলাদেশে অক্সফোর্ডের মতো জায়গায় পড়াশোনা করে রাজনীতিতে আসতে খুব কম দেখা যায়। তো সেই ক্ষেত্রে আপনার রাজনীতি যাত্রাটা কবে থেকে শুরু হয় এবং কেমন ছিল শুরুটা? জি, মানে আমার রাজনৈতিক যাত্রা মোটামুটি ওয়েল ডিটেইলড আসলে। 2012 সালে ছাত্র অবস্থায় রাজনীতিতে লোকজন আসে। আমি রাজনীতিতে এসেছি আমার মানে আমি 40 ছুঁই ওরকম সময় আর কি। বহু বছর প্রফেশনাল ছিলাম, বিদেশে অনেক কাজ টাজ করেছি, বাংলাদেশে ফিরেছি, মানে একদম ফাইনাল বাংলাদেশে ফিরেছি 2009 সালে। কারণ আমাদের প্রথম সন্তান, আমরা চেয়েছি আমাদের সন্তানরা সবসময় বাংলাদেশে জন্ম হবে, বড় হবে, শুধুমাত্র বাংলাদেশেই হবে। কারণ আমি আমার স্ত্রী দুজনই মনে প্রাণে আর কি দেশকে ভালোবাসি, আসলেই বাসি, এটা কিছু গল্পের কথা না। কিন্তু 2009 আসার পর কোনো না কোনো কারণবশত 2012-এ আমি দাওয়াত পাই একটা রাজনৈতিক দলকে সহযোগিতা করবার জন্য। তো যখন দাওয়াত পাই, পার্সোনাল কারণে দাওয়াত পাই, তো ওই রাজনৈতিক দলকে সহযোগিতা করবার বিষয়টাও ছিল আসলে ঠিক স্ট্র্যাটেজি কেন্দ্রিক এবং নির্বাচনের স্ট্র্যাটেজি কেন্দ্রিক। সো ওই দাওয়াতে আমি সাড়া দিই এবং ওই দলের সাথে আপনার নিয়োজিত হওয়ার পরপরই বাংলাদেশের ওই যে 13-14 নির্বাচনটা আসে, যেটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য বিশাল একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয় এবং গণতন্ত্র হরণ পুরোপুরি হয়ে যায় ওটার মাধ্যমে। তো তখন যেহেতু আমি একদম ফোরফ্রন্টে ছিলাম এবং এই গণতন্ত্র হরণের এই এক্সারসাইজ, এই নোংরা নিকৃষ্ট এক্সারসাইজের একদম সামনে আমি ছিলাম এবং ভিকটিমস যারা ছিল তাদের ভিতরে আমি সামনে ছিলাম। আমাকে তখন ধরে গুম করা হয়েছে, এক্সাইল করা হয়েছে। না, আমি নির্বাচন করতে চাই নাই, আমি দলের সাথে ছিলাম। আমি নির্বাচনে ছিলাম, আমি তখন মানে দলকে সহযোগিতা করছিলাম, আমি নির্বাচনী রাজনীতির অংশীদার ছিলাম না। এইটা সামনাসামনি মানে একদম মানে অতপ্রুতভাবে অভিজ্ঞতা হলো যে কিভাবে গণতন্ত্র হরণ করা যায় এবং করেছে। তখন ভেতর থেকে একটা আওয়াজ আসলো যে আগামীতে যেন গণতন্ত্র হরণ কেউ করতে না পারে। এইবার দাঁড়াতে চেষ্টা করেছি, পারি নাই, ছিলাম, আহত হয়েছি, গুম হয়েছি, এক্সাইল হয়েছি, দেশ থেকে বের করে দিয়েছে জোর করে। কিন্তু আগামীতে যেন এরকম না হতে পারে, সেই একটা আত্মবিশ্বাস থেকে কাজ শুরু করি। বলছিলেন যে অনেকেই ছাত্র রাজনীতি থেকে শুরু হয় যাত্রা। হ্যাঁ, মানে অনেক অল্প বয়স থেকে শুরু হয়। এই যে আমাদের সাথে অনেকেই ফোন করে তাদের আক্ষেপের কথাগুলো বলে, দীর্ঘ সময় ছাত্র রাজনীতি করার ফলে না পারছে নিজের জন্য কিছু করতে, পরিবারের জন্য কিছু করতে দিন শেষে মানে একটা অসহায়ত্ব অবস্থা। আপনি কি ছাত্র রাজনীতিকে ওইভাবে বিশ্বাস করেন, ছাত্র রাজনীতি করাটাকে সমর্থন করেন? যে কোনো অ্যাডাল্ট নাগরিক তার পুরো অধিকার আছে রাজনীতি করবার, পুরো। সো সেটা এখন আপনি ছাত্র না চাকরিজীবী না মানে ব্যবসায়ী নাকি, সেটা ইররিলেভেন্ট। আপনি আপনার মতো রাজনীতি করবেন। শিক্ষা নিয়ে কাজ করছেন, সরকারের মধ্যে শিক্ষা নিয়ে কোনো আলোচনা হলে নিশ্চয়ই আপনার কাছ থেকে অবজারভেশন চাবে গভর্নমেন্ট। সেই ক্ষেত্রে ছাত্র রাজনীতি করার ক্ষেত্রে কোনো লিমিটেশন করা উচিত বলে কোনো অ্যাডাল্টের, কোনো প্রাপ্তবয়স্ক নাগরিকের কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো ধরনের লিমিটেশন আমি বিশ্বাস করি না। কিন্তু আপনি চাকরি করেন, আপনি যেমন একটা নিউজ পেপারে চাকরি করেন, তো ওই চাকরির সময় আপনার একটা ডিফারেন্ট পরিচয়, ওইখানে আপনার রাজনৈতিক পরিচয় তো আসার কথা না। সিমিলারলি ক্লাসরুমে যখন ঢুকবেন, আপনি শিক্ষক হন, আপনি শিক্ষার্থী হন, ক্লাসরুমে যখন ঢুকবেন, পাঠদান যখন চলছে, তখন আপনার কোনো রাজনৈতিক পরিচয় থাকার কথা না। পাঠদানের বাইরে আপনি নাগরিক, নিশ্চয়ই আপনার পরিচয় থাকবে। কিন্তু এখন কি প্র্যাকটিসটা হচ্ছে? ওই প্র্যাকটিস কি হচ্ছে সেগুলো দেখেন, আমরা বহু বছর ধরে অনেক প্র্যাকটিস নষ্ট করা হয়েছে। বিগত 17 বছর আমরা দেখেছি একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন নামক একটা সংগঠনকে গুন্ডা বাহিনী হিসেবে ব্যবহার করতে আমরা দেখেছি। অনেক বছর ধরে যে ম্যাল প্র্যাকটিসগুলো হয়, এক রাতে সেগুলো পরিষ্কার হয় না। তবে আমি আশা রাখি আগামী দিনগুলোতে আমরা আবার সোজা পথে চলা শুরু করব জাতি হিসেবে। উনি সম্ভবত এখন বিসিবিতে কাজ করছেন, এই কমিটিটা নিয়ে অনেক রকমের আলোচনা আপনি নিশ্চয়ই জানেন। উনি সেপারেটলি, আমার সাথে কোনো সম্পর্ক নেই উনি, এবং বিগত দিনগুলোতে বিসিবিতে নারী টিমের হয়ে উনি আইনি লড়াইও করেছেন। সো বিসিবির সাথে ওই হিসাবে আইনি অঙ্গনে ওনার একটা পুরনো সম্পর্ক আছে। সো উনাকে আমার সম্পৃক্ত না, আলাদাভাবেই দাওয়াত জানানো হয়েছে। অন্য কারোটা আমি জানি না, আমি মন্তব্যও করবো না এইসব নিয়ে। উনাকে আলাদা দাওয়াত জানানো হয়েছে এবং উনি যেই কারণগুলোতে এর আগে লড়েছেন, উনি মনে করেছেন সেখানে একটু ভালো অবদান রাখতে পারবেন। 3 মাসেরই একটা অ্যাডহক কমিটি, সো উনি 3 মাসের জন্য ওনার সময় দিয়েছেন। সো উনিও ছুটি পেয়ে যাচ্ছেন। মেসেজটা ক্লিয়ার যে সরকারের পক্ষ থেকে তাকে দাওয়াত করা হয়েছে। মানে যাদের দায়িত্ব তারাই তো দাওয়াত করবে ভাই, বাইরের কে দাওয়াত করবে? সো বিসিবির জন্য বিসিবি বা স্পোর্টস মন্ত্রণালয় এরাই তো দাওয়াত করবে, সো এরাই দাওয়াত করেছে। ওকে, সবশেষ আপনি একজন প্রতিমন্ত্রী হিসেবে
আপনাকে যারা বিশ্বাস করে এবং আপনার উপর যারা আস্থা রাখতে চায় বা রাখছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, আপনার কোনো বার্তা একটাই থাকলে। কথা, সবার প্রথম দেশের প্রতি ভালোবাসা, এবং দেশকে সঠিকভাবে ভালোবাসতে হলে তোমার নিজের বাইরে যে একটু চিন্তা করতে হবে। সেটা তুমি নিজের এলাকা নিয়ে চিন্তা করো, প্রতিবেশীকে নিয়ে চিন্তা করো, যেটাই করো, বাট নিজের বাইরে যে একটু চিন্তা করতে হবে। আমরা সবাই যদি অল্প অল্প করে নিজের বাইরে যে চিন্তা করা শুরু করি, তাহলে মন্ত্রী প্রতিমন্ত্রী বা কিছু লাগে না, দেশ একা একা আমরা সোজা সুন্দর পথে চলতে পারি। এইটুকুই আমার আহ্বান সকলের প্রতি। আমাকে পছন্দ করেন শুধু সেটা না ভাই, সকলের প্রতি, যে আমরা সবাই নিজের বাইরে যে অল্প একটু হলেও দেশ জাতির জন্য করি। সেটা যদি মিনিমাম আমার বাসার পাশে রাস্তা পরিষ্কার রাখা হয়, সেটা যদি মিনিমাম আমার বাসার ময়লাটা পাশের খালের ভিতরে না ফেলা হয়, সেটা যদি মিনিমাম রাস্তায় হাঁটার সময় সবার দিকে নজর রেখে সঠিকভাবে হাঁটা হয়, সেইটুকু যেন আমরা করি আপনাকে ধন্যবাদ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। দর্শক, কথা বলছিলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজেদের সঙ্গে। আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সঙ্গে আবারও চলে আসবো। আল্লাহ হাফেজ।